ইরানে ভয়াবহ হামলার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর দেশটির তেলের ডিপোতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। জবাবে কুয়েতে আমেরিকার বিমান ঘাঁটি ও ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অন্য দেশ থেকে আসা হামলার জবাব দিতে তারা বাধ্য হচ্ছেন। ইরান যুদ্ধের সব শেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি আজিমুর রশিদ কনক। אנו עומדים לצידן. যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের তেলের ডিপো ও পানি শোধনাগারে বড় ধরনের হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। তেহরান ও আলবোরোস প্রদেশে চালানো এসব হামলায় অন্তত 6 জন নিহত ও 21 জন আহত হয়েছে। এর জবাবে কুয়েতের আমেরিকার একটি বিমান ঘাঁটি ও ইসরায়েলের হাইফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানকে যেন কোনোভাবেই দমানো যাচ্ছে না। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি সহ একাধিক নেতার মৃত্যুতেও মনোবল ভাঙেনি তেহরানের। তাই এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে ইসরায়েল। গত 48 ঘন্টায় দেশটির বিমান বাহিনী সরাসরি আঘাত এনেছে তেহরানের শাহরান ও তন্দগুয়ান জ্বালানি শোধনাগারে। ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে, রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী কারাত শহরের মোট 3টি প্রধান জ্বালানি ডিপো এখন ধ্বংসস্তূপ। শুধু জ্বালানি নয়, হামলার লক্ষ্যবস্তু হয়েছে পানি সরবরাহ ব্যবস্থাও। দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি বিশাল পানি শোধনাগারে ক্ষেপণাস্ত্র চালিয়েছে আমেরিকা ও ইসরায়েলি বাহিনী। তেহরান একে অমানবিক যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। এই ধ্বংসযজ্ঞের প্রভাব এখন তেহরানের রাস্তায় রাস্তায়। বিস্ফোরিত ডিপো থেকে চুইয়ে পড়া তেল শহরের নর্দমায় মিশে তৈরি করেছে আগুনের নদী। বিভীষিকাময় এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। অবকাঠামো ধ্বংসের ফলে ইরানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি ও পানি সংকট। তেহরানের গভর্নর ইতিমধ্যে বাসিন্দাদের জন্য দৈনিক তেলের কোটা 30 লিটার থেকে কমিয়ে 20 লিটারে নামিয়ে এনেছেন। অন্তত 30টি গ্রামে বন্ধ রয়েছে পানি সরবরাহ। তবে এই আঘাতের জবাব দিতে সময় নেয়নি আইআরজিসি। কুয়েতে অবস্থিত আমেরিকার বিমান ঘাঁটি আল আদিরিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে তারা। ফার্স্ট নিউজের দাবি, বিধ্বস্ত হয়েছে আমেরিকার হেলিকপ্টার মেরামত কেন্দ্র ও কমান্ড সেন্টার। একই সাথে আইআরজিসির ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে ইসরায়েলের মূল ভূখণ্ডেও। এই হামলায় দাউ দাউ করে জ্বলছে হাইফার তেল শোধনাগার। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যেসব দেশের ভূমি ব্যবহার করে হামলা হবে সেই দেশেরও অবস্থা হবে কুয়েতের মতো। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে সপ্তাহ ধরে চলা ইসরায়েল ও আমেরিকার হামলায় 1300 নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থাপনা। নিরাপদ আশ্রয়ের খোঁজে ইরান ছেড়ে যাচ্ছে অনেক মানুষ। যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে মানবিক সংকটের আশঙ্কা করছেন অনেকে। গত 28 ফেব্রুয়ারি ইরানে আচমকা হামলা করে বসে ইসরায়েল ও আমেরিকা। সেদিনই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 40 শীর্ষ সামরিক কর্মকর্তা। এরপর থেকেই বদলে গেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অবিরত চলছে হামলা পাল্টা হামলা, বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানি রেড ক্রিসেন্ট জানায়, চলমান এই সংখ্যাতে এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে প্রায় 1300-র বেশি সাধারণ মানুষ। এর মধ্যে নারী আছেন প্রায় 200 জন। হামলায় আহত কয়েক হাজার। বেসামরিক এলাকায় আমেরিকা ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত কমপক্ষে 20টি স্কুল। প্রথম দিনের হামলায় ইরানের মিনাব শহরের একটি গার্লস স্কুল পরিণত হয় ধ্বংসস্তূপে। নিহত হয় 150-র বেশি শিশু শিক্ষার্থী। ইউনিসেফ বলছে, ইরানে চালানো হামলায় নিহতদের মধ্যে 30% শিশু। মানবাধিকার সংস্থাগুলো একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ইরানে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেইন কলিভান্দ বলেন, হামলায় 3643টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 3090টি আবাসিক ভবন, এছাড়া 528টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, 14টি চিকিৎসা স্থাপনা এবং রেড ক্রিসেন্টের 9টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। বলেন, হামলার বেশিরভাগ লক্ষ্য ছিল ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকা।
এমন অবস্থায় প্রাণ বাঁচাতে পরিবারসহ অনেক ইরানি নাগরিক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে। হামলার তীব্রতা বাড়তে থাকার পর সীমান্ত এলাকায় ভিড় করতে শুরু করেন বেসামরিক নাগরিকরা। বলা হচ্ছে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বন্ধে আলোচনার আহ্বান জানাচ্ছে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব নেতারা। তবে যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে চরম মানবিক সংকটের আশঙ্কা মানবাধিকার সংস্থাগুলোর। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একদিকে ইরান, অন্যদিকে লেবানন জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে 3 লাখ মানুষ। এদিকে চুপ নেই হিজবুল্লাহ। ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। লেবাননে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বিশেষ বাহিনী। স্থল ও আকাশপথে চালানো এই অভিযানে নিহত অন্তত 41 জন। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সাম্প্রতিক হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অঞ্চল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার রাতে পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে অভিযান চালায় ইসরায়েল। এ ঘটনায় অন্তত 41 জন নিহত হন আর আহত হন 40 জন। এ নিয়ে চলমান সংঘাতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 294 জনে আর আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। শনিবারের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে লেবাননের 3 সেনা সদস্য আছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক নাগরিকদের নাম তালিকাভুক্ত করেছেন, যার মধ্যে শিশুও রয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, লেবাননের নবিচিত এলাকায় চালানো অভিযানের মূল উদ্দেশ্য ছিল 40 বছর আগে দেশটিতে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সামরিক বিমান চালকের দেহাবশেষ উদ্ধার করা। শনিবার গ্রামটির কবরস্থানের এক কোণে মাটিতে একটি গর্ত দেখা যায়, যেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, ইসরায়েলিরা ভেবেছিল নিখোঁজ বিমান চালকের দেহাবশেষ এখানে আছে, কিন্তু এখানে কিছুই ছিল না। এদিকে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। এর আগে বৈরুতের মধ্যাঞ্চলের একটি হোটেলেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত ও 10 জন আহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের দাবি, তারা বৈরুতে কর্মরত আইআরজিসি কমান্ডারদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের মারবা শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। উপসাগরীয় দেশগুলোতে হামলার জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে তেহরান আত্মসমর্পণ করেছে বলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, শত্রুরা তার কথার ভুল ব্যাখ্যা দিয়েছে। তারা ইরানের সাথে আঞ্চলিক প্রতিবেশীদের দূরত্ব তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাসুদ পেজেশকিয়ান। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি আরও বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। আমেরিকা, ইসরায়েল, ইরান ত্রিমুখী সংঘাত ঘিরে আর উত্তপ্ত বাক্য বিনিময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই গতকাল প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ক্ষমা চান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদের উপর আর হামলা না চালানোর আশ্বাসও দেন তিনি। কিন্তু পেজেশকিয়ানের বক্তব্যের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরান যুদ্ধে হেরে গেছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করে তারা ক্ষমা চেয়েছে বলেও দাবি করেন তিনি। 1000 বছরের ইতিহাসে এই প্রথম ইরান তার চারপাশের দেশগুলোর কাছে নতি স্বীকার করল বলে মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের এই মন্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। পেজেশকিয়ান বলেন, তার আগের বক্তব্যগুলোকে বিরোধীরা ভুলভাবে ব্যাখ্যা করে ইরানের সাথে আঞ্চলিক প্রতিবেশীদের দূরত্ব তৈরির চেষ্টা করছে। আমেরিকার ঘাঁটি থেকে কোনো হামলা চালানো হলে ইরানের সামরিক বাহিনী তার কঠোর ও দাঁত ভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় তার এই বক্তব্য। পেজেশকিয়ান বলেন, শত্রুরা যদি প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ব্যবহার করে তেহরানে হামলা চালানোর চেষ্টা করে, তবে ইরান পাল্টা আঘাত হানবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রতিশোধ হবে নিছক প্রয়োজনের খাতিরে এবং এই হামলাকে সেসব দেশ বা তাদের জনগণের প্রতি শত্রুতা হিসেবে দেখা উচিত হবে না।
আমি যখন প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছি তার মানে এই যে আঞ্চলিক উত্তেজনার কারণে যদি এ অঞ্চলের সাধারণ মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন সে কারণে আমরা দুঃখিত। কিন্তু যারা তাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের ওপর আঘাত করবে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমরা আমাদের শত্রুকে আঘাত করা থেকে বিন্দুমাত্র পিছু হটব না। এ অঞ্চলের দেশগুলো আমাদের ভাই, আমরা বন্ধু। আমি গতকালও বলেছি এবং আজ আবারও বলছি, আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমেরিকা ও ইসরায়েল আমাদের মাঝে বিভেদ সৃষ্টির যে চেষ্টা করছে আমাদের সেই ফাঁদে পা দেয়া চলবে না। আসুন আমরা একে অপরের বিরুদ্ধে না দাঁড়িয়ে আঞ্চলিক শান্তির জন্য ঐক্যবদ্ধ হই। এদিকে রয়টার্স এক প্রতিবেদনে বলছে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেয়া বক্তব্য ইরানি কট্টরপন্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পরিস্থিতি সামাল দিতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। কাতার নিউজ এজেন্সির তথ্যমতে সংকট যেন আর বিস্তৃত না হয় সেজন্য কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়ে আল থানি জানিয়েছেন যে কাতার তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয় বলে আবারও জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সব সক্ষমতা শেষ হলেই কেবল এই যুদ্ধ বন্ধ হতে পারে। মিনাব শহরের গার্লস স্কুলে ইরান নিজেই হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের আর কোনো কার্যকর সেনাবাহিনী এবং নেতৃত্ব অবশিষ্ট থাকবে না। শনিবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, যদি ইরানের সম্ভাব্য সব নেতা নিহত হন এবং দেশটির সামরিক শক্তি ধ্বংস হয়ে যায় তাহলে আলোচনার প্রশ্নই আর থাকবে না। হয়তো এমনও হতে পারে তারা আত্মসমর্পণ করছে এ কথা বলার জন্য কেউ বেঁচে থাকবে না। ইরানের স্থল অভিযানে সেনা পাঠাতে পারেন বলেও জানান ট্রাম্প। তবে সেনা পাঠাতে অবশ্যই যথাযথ কারণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে এখনই কথা বলতে চান না জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের সেনা পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হলে তার আগে দেশটির সামরিক শক্তি এতটাই দুর্বল করা হবে যেন তারা স্থলে কোনো লড়াই করতে না পারে। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম আনতেই কি স্থলসেনা পাঠানো হতে পারে? উত্তরে প্রেসিডেন্ট বলেন, সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে এমন কোনো পরিকল্পনা নেই। এদিকে গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর প্রথম দিনে একটি গার্লস স্কুলে হামলা চালানো হয়। মিনাবের ওই হামলায় নিহত হয় 150-র বেশি মানুষ, যার অধিকাংশই শিশু শিক্ষার্থী। খোদ আমেরিকার সামরিক তদন্তই বলছে স্কুলে হামলায় দেশটির সেনাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তবে তদন্তের এই তথ্য অস্বীকার করেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, আমেরিকার অস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, সুতরাং ইরানি এই হামলা করেছে। এ সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা পিট হেগসেথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো তদন্ত চলমান। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানে ইসরায়েলি হামলা কেবল পারমাণবিক হুমকি নির্মূল নয়, বরং পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মিশন। বিপ্লবী গার্ডের সদস্যরা যারা রাস্তায় ইরানের জনগণকে দমন করছে, তোমাদের শুধু এটুকুই বলছি, তোমরাও আমাদের নজরদারির মধ্যে আছো। যে নিজের অস্ত্র সমর্পণ করবে তার কোনো ক্ষতি করা হবে না। আমাদের সফলতা শুধু পুরো বিশ্বের জন্য পারমাণবিক হুমকি দূর করবে না, শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে না, এটি আমাদের চারপাশে শান্তির পরিধি নাটকীয়ভাবে বিস্তৃত করবে। আজ সবাই বুঝতে পারছে যে আয়াতুল্লাহদের শাসন ব্যবস্থা পুরো বিশ্বকেই বিপদের মধ্যে ফেলেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরান তার আশপাশের 12টি দেশের ওপর আক্রমণ চালিয়েছে। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।
আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে ইরান যুদ্ধ। পেন্টাগন ও হোয়াইট হাউস একে জরুরি পদক্ষেপ বললেও জনমত জরিপে উঠে এসেছে ভিন্ন চিত্র। দেশের অর্থনৈতিক সংকট ছেড়ে বিদেশে যুদ্ধে জড়ানোকে সহজভাবে নিচ্ছেন না সাধারণ ভোটাররা। আমেরিকার জন্য ইরানের পক্ষ থেকে হুমকি ছিল, আর যুদ্ধই ছিল তার একমাত্র সমাধান। বারবার এমন দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন, কিন্তু জনমত জরিপ বলছে ভিন্ন কথা। এই যুক্তি মানতে নারাজ আমেরিকার সাধারণ মানুষ। রয়টার্স ইপসোসের জরিপ অনুযায়ী এই যুদ্ধের পক্ষে সমর্থন মাত্র 27%, যা ভিয়েতনাম যুদ্ধের শেষ 2 বছরের জনসমর্থনের তুলনায় কম। আমি এটা সমর্থন করি না, কারণ আমি সহিংসতা পছন্দ করি না। আমার মনে হয় আমাদের নিজেদের দেশের ভেতরেই অনেক সমস্যা আছে যেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমেরিকানরা এখন যুদ্ধের চেয়ে নিত্যপণ্যের দাম এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত, আর এই সুযোগটি লুফে নিতে চাইছে ডেমোক্র্যাটরা। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে উঠছে তারা। প্রতিটি হামলা, প্রতিটি সামরিক উত্তেজনা আসলে একটি বিভ্রান্তি মাত্র। এটি আমাদের মনোযোগ বিদেশের দিকে সরিয়ে দিচ্ছে এবং দেশের মানুষের জরুরি অর্থনৈতিক সংগ্রামকে আড়াল করছে। জরিপ বলছে ভোটাররা এখন ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকছেন, ফলে হাউস এবং সেনেটের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে রিপাবলিকানরা। এমনকি ট্রাম্পের কট্টর সমর্থকরাও এখন 2 ভাগে বিভক্ত। এটি ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার নয়। আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য এই যুদ্ধ নয়। অন্য কোনো দেশের জন্য আমাদের সন্তানেরা কেন মরবে? আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের এখনও বেশ কয়েক মাস বাকি। তবে ইসরায়েল, আমেরিকা ও ইরানের এই যুদ্ধ পরিস্থিতি ট্রাম্পের ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে সব পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। তিনি বলেছেন, এই মুহূর্তে বৈশ্বিক অগ্রাধিকার হলো সংঘাত বন্ধ করা। বিভিন্ন দেশকে উস্কানি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চায়না সবসময় আমেরিকার সাথে খোলা সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো সংকটে রাশিয়া চায়নার সম্পর্ককে ইস্পাত দৃঢ় হিসেবে উল্লেখ করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চায়না। চলমান সংঘাত আর না বাড়িয়ে দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তির পথ খোঁজা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন, এই যুদ্ধ পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। স্থানীয় সময় রবিবার বেইজিং এ এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত যাতে আঞ্চলিক সীমা পেরিয়ে বৈশ্বিক সংকটে রূপ না নেয়। উত্তেজনা বৃদ্ধি করলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে সতর্ক করেন তিনি। সংঘাত বন্ধ করা বৈশ্বিক অগ্রাধিকার উল্লেখ করে ওয়াং ই বলেন, কোনো পক্ষই যেন পরিস্থিতি আরো খারাপের পদক্ষেপ না নেয় তা নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে সবার দায়িত্ব সংযম বজায় রাখা এবং যে কোনো হামলা থেকে বিরত থাকা। এ সময় সক্রিয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে সকল পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান চায়নার পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বিভিন্ন রাষ্ট্রকে অপ্রয়োজনীয় উস্কানি এড়িয়ে চলতে সতর্ক করে বেইজিং। বিশ্ব শান্তি রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে কূটনৈতিক আলোচনার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশটি। এসবে মধ্যপ্রাচ্য ছাড়াও আমেরিকা ও রাশিয়ার সাথে চায়নার সম্পর্ক নিয়েও তিনি আলোচনা করেন। বলেন, আমেরিকার সঙ্গে বেইজিং এর সম্পর্কের সুদূর প্রসারী বৈশ্বিক প্রভাব রয়েছে। একে অপরের দিকে মুখ ফিরিয়ে নিলে কেবল পারস্পরিক ভুল ধারণা তৈরি হবে। দুই দেশই বড় রাষ্ট্র, তাই কোনো সংঘাতে জড়ালে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন ওয়াং লি। পারস্পরিক শ্রদ্ধার চেতনায় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মূলনীতি ধরে রেখে সহযোগিতার প্রচেষ্টা সম্ভব বলে মনে করে চায়না। দুই দেশের জনগণের স্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকা ছাড়াও রাশিয়ার সাথে সম্পর্ক প্রসঙ্গে লি বলেন, বর্তমান পরিবর্তনশীল এবং অস্থির বিশ্বে সকল প্রতিকূলতার বিরুদ্ধে পাথরের মতো দৃঢ় অবস্থায় রয়েছে দুই দেশের সম্পর্ক। এর মূল কারণ চায়না ও রাশিয়ার কৌশলগত সহযোগিতার অংশীদারিত্ব প্রথম দিন থেকে সমতা, শ্রদ্ধা এবং পারস্পরিক সুবিধার উপর ভিত্তি করে তৈরি। দুই দেশই কৌশলগতভাবে স্বাধীন, সর্বদা একে অপরের মূল স্বার্থকে সম্মান করা, এক বা অন্যের এজেন্ডা চাপিয়ে না দেওয়া এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু না করার নীতি মেনে চলে রাশিয়া ও চায়না।
প্রায় ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে যৌথভাবে অবদান রাখে রাশিয়া ও চায়না। ৮ দশক পরেও দুই দেশ বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিকাশে একসঙ্গে কাজ চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে এবার আঙ্কারার শক্ত অবস্থান পরিষ্কার করলেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক সংঘাত বন্ধে তার এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য আমাদের অবস্থানকে জোরালোভাবে সমর্থন করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, যেসব দেশ থেকে হামলা চালানো হয় না সেখানে তারা আক্রমণ করবেন না। আমরা আমাদের ইরানি বন্ধুদের সাথে এ নিয়ে কথা বলেছি। আমরা স্পষ্ট করে দিয়েছি যে একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হওয়া ভিন্ন বিষয়, কিন্তু বারবার এমন হঠকারিতা কাম্য নয়। আমি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথেও ইরানের বিরুদ্ধে কুর্দি বাহিনীকে ব্যবহারের গুঞ্জন নিয়ে আলোচনা করেছি, যদিও তিনি তা অস্বীকার করেছেন। তবে ইসরায়েলের আসল উদ্দেশ্য কি তা আমরা সবাই জানি। আমাদের গোয়েন্দা ও প্রতিরক্ষা বিভাগ সরাসরি জানিয়ে দিয়েছে যে ইরানে কোনো ধরনের গৃহযুদ্ধ বা জাতিগত দাঙ্গা বাঁধানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে রয়েছি। ইরান যুদ্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক থেকে শুরু করে তেল আভিভ, এমনকি মেক্সিকোতেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। স্লোগানে স্লোগানে মুখরিত ওয়াশিংটনের হোয়াইট হাউস চত্বর। বিক্ষোভকারীদের দাবি একটাই, হ্যান্ডস অফ ইরান বা ইরান থেকে হাত গুটিয়ে নাও। আমেরিকার নিউ ইয়র্ক এবং কানাডার টরন্টোতেও একই চিত্র। বিক্ষোভকারীরা বলছেন এই যুদ্ধ কোনো সমাধান নয়, বরং সাম্রাজ্যবাদী আগ্রাসন। ট্রাম্প মনে করেছিলেন এটা ভেনেজুয়েলার মতো সহজ হবে, যেখানে সবাই সহযোগিতা করবে, কিন্তু ইরান অনেক বেশি প্রতিরোধী এবং আমরা এখন তার ফলাফল দেখতে পাচ্ছি। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে মেক্সিকো সিটিতেও। সেখানে আমেরিকান দূতাবাসের সামনে জড়ো হয়ে এই যুদ্ধের নিন্দা জানান বিক্ষোভকারীরা। এই আক্রমণকে নিরপরাধ মানুষের উপর জুলুম হিসেবে আখ্যা দেন তারা। আমরা ইরানি জনগণের সাথে সংহতি জানাতে এখানে এসেছি। দমনপীড়ন এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। এছাড়া সবচেয়ে চমকপ্রদ প্রতিবাদ দেখা গেছে খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবে। সেখানের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি নাগরিক। তারা বলছেন এই যুদ্ধ সাধারণ ইসরায়েলি বা ইরানি কারোর স্বার্থেই নয়, বরং ক্ষমতায় টিকিয়ে রাখার এক নোংরা খেলা। এই যুদ্ধ কোনো মানুষের সেবা করে না, ইরানি বা ইসরায়েলি কারোরই না। এটি কেবল ক্ষমতায় থাকা ব্যক্তিদের স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষের ওপর অত্যাচার করা। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এক চরম অস্থিরতার মধ্যে দিন কাটছে সাধারণ মানুষের। অবিলম্বে এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান ও লেবাননে ইসরায়েল ও আমেরিকার অব্যাহত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে লন্ডনের রাজপথ। লন্ডনের আমেরিকার দূতাবাসের সামনে কয়েক হাজার মানুষ এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে। যুদ্ধবিরোধী সংগঠন থেকে শুরু করে সরকার সমর্থক ও বিরোধী সাধারণ ইরানিদের সবাই একযোগে এই রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন। ইরান ও লেবাননে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিবাদে শনিবার লন্ডনে আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে প্রায় 4000 মানুষ। যুদ্ধবিরোধী বিভিন্ন সংগঠন, ফিলিস্তিনপন্থী এবং বেশ কয়েকটি ইহুদি সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে অংশ নেওয়া ইরানিয়ানদের মধ্যে বর্তমান শাসকদের সমর্থক যেমন ছিল, তেমনি ছিল সরকার বিরোধীরাও। তবে সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইরানে চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সাইদ গালিলি নামে এই বিক্ষোভকারী বলছেন, ইরানের পাশে দাঁড়ানোয় পশ্চিমা বিশ্বের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে সেখানে যে রক্তপাত চলছে তিনি তা কোনোভাবেই সমর্থন করেন না। We thank all the West for the support of Iranian uprising, but
as a human being, everyone feeling that there is a bit sadness. অন্যদিকে শাহ নামে ইরানের এই সরকার সমর্থকের দাবি, রাজতন্ত্রের অবসানের মধ্য দিয়ে ইরানের স্বাধীনতা আরও দৃঢ় হয়। বর্তমান শাসকরাও আমেরিকার আগ্রাসনের কবল থেকে স্বাধীনতা চায়, তাই তিনি এই সরকারকে সমর্থন করেন বলে জানান। Since the Shah left or was overthrown, Iran's got more independent. They've improved in all fields. স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের চেয়ার ক্রিস নিয়েনাম বলেন, নেতানিয়াহু এবং ট্রাম্প ইরানের জনগণের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে তা কেবল সেখানে হত্যাযজ্ঞ আর বিশৃঙ্খলাই সৃষ্টি করছে না, বরং এটি মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে। I think people are very, very frightened and very angry that this is happening. অনেক বিক্ষোভকারীকে হামলার প্রথম দিন নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বড় প্রতিকৃতি বহন করতে দেখা যায়। পাশাপাশি অনেকেই ফিলিস্তিন ও লেবাননের পতাকা উড়িয়ে চলমান আগ্রাসনের প্রতিবাদ জানান। গাজায় বোমা হামলার প্রতিবাদে যারা নিয়মিত কর্মসূচি পালন করে আসছিল, সেই একই সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান জুড়ে চলছে যুদ্ধ, আর এর মাঝেই রহস্যজনকভাবে দেশটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। গত এক সপ্তাহে 3বার ভূমিকম্প, আর প্রতিবারই উৎপত্তিস্থল মাটির ঠিক 6 মাইল গভীরে। এই কাকতালীয় ঘটনা কি শুধুই প্রাকৃতিক, নাকি মাটির নিচে থাকা ইরানের মিসাইল সিটিগুলোতে চলছে কোনো গোপন পারমাণবিক বা মারণাস্ত্রের পরীক্ষা? যুদ্ধের এই সংকটকালে ইরানের ভূগর্ভস্থ কম্পন নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। ইসরায়েল ও আমেরিকার হামলা শুরুর 8ম দিনে ইরানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে 4.1 মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল শহরটি থেকে 74 কিলোমিটার পশ্চিমে ভূগর্ভের মাত্র 6 মাইল গভীরে। বৃহস্পতিবার রাতেও দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুগিলুইয়ে এবং বয়ার আহমেদ প্রদেশে 4 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থলও ভূগর্ভের 6 মাইল গভীরে রেকর্ড করা হয়। এর আগে গত মঙ্গলবার দেশটির দক্ষিণের গেরাস অঞ্চলে 4.3 মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। USGS এর তথ্য বলছে, ওই ভূকম্পটির উৎপত্তিস্থলও ভূগর্ভের 6 মাইল গভীরে ছিল। এই কম্পনগুলোর পেছনে ইরানের গোপন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা ভূগর্ভস্থ সামরিক কার্যক্রমের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কৌশলগতভাবে ইরানের দক্ষিণাঞ্চল দেশটির প্রতিরক্ষা বলয়ের মূল কেন্দ্র হওয়ায় এই এলাকাটি তেহরানের জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। দুর্ভেদ্য পার্বত্য অঞ্চলের মাটির অগভীর অংশে অবস্থিত ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে কার্যক্রম বাড়িয়েছে IRGC। চায়না ও রাশিয়ার মতো মিত্র দেশগুলো থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামও মজুত করেছে তেহরান। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে ইরানের ভূগর্ভস্থ সমরাস্ত্র কেন্দ্রগুলোতে শক্তিশালী কোনো মারণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে কিনা, সেই গুঞ্জন এখন আরও জোরালো হচ্ছে। এই বিষয়ে আমেরিকার টেক্সাসের ইউনিভার্সিটি অফ হিউস্টনের ভূতত্ত্ব বিজ্ঞানের PhD গবেষক উপল শাহরিয়ার বলেন, ইরানের এই কম্পনগুলো ভূগর্ভের যে গভীরতায় সৃষ্টি হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে এগুলো মানবসৃষ্ট কোনো ঘটনা নয়। 10 কিলোমিটার বা তার বেশিতে মানুষ কখনো খনন করে যায় নাই বা কেভিন করে যায় নাই। ইটস নট পসিবল, ইটস টু ডিপ। আর 2 নাম্বার হচ্ছে যে সেখানে ইরানের যে জাগোস ফোল্ড অ্যান্ড থ্রাস্ট বেল্ট আছে, তো সেটা একটা অ্যাক্টিভ ফোল্ড অ্যান্ড থ্রাস্ট বেল্ট, টেকটনিক্যালি অ্যাক্টিভ এরিয়া। সেখানে এরকম ছোট ছোট বড় বড় ভূমিকম্প অহরহ হয়েই থাকে। এটা খুবই ওই এলাকার একটা বৈশিষ্ট্যই যে ওখানে একটু ভূমিকম্প বেশি হবে। ভূকম্পনের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে সেটি প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট তা নিরূপণ করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্ভব। তো মানবসৃষ্ট ভূমিকম্পগুলো হতে পারে সাধারণত দেখা যায় যে কোনো একটা মাইন ব্লাস্টের কারণে আর পারমাণবিক বিস্ফোরণের কারণে হতে পারে। তো এগুলো শর্ট সিগন্যাল থাকে, খুব ইন্টেন্স, শর্ট ডিউরেশন, অল্প ডেপথে হয়, কম ডেপথে, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে বা ইভেন লেস দ্যান 1 কিলোমিটার। তিনি আরও জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতার পাশাপাশি কম্পনের দৈর্ঘ্য এবং আফটার শক অনুভূত হলো কিনা তার উপর নির্ভর করে বোঝা যায় কম্পনটি মানবসৃষ্ট না প্রাকৃতিক। মানবসৃষ্ট কম্পনের কারণগুলো সাধারণত আড়াল করা যায় না বলে জানান এই গবেষক। ওরা কি করবে, ওরা একটা কুইক অ্যান্ড শার্প সিগন্যাল দিবে সাইজমোগ্রামে, একটা প্রলং সিগন্যাল দিবে না ন্যাচারাল আর্থকোয়েকের মতো, যেটা 10 থেকে 15 সেকেন্ড থাকে। তারপরে এটার আগে পরে আফটার শক, ফোর শক,
এই জিনিসগুলো ধরা পড়বে না। তিনি আরো জানান, সম্প্রতি ইরানের যে অঞ্চলে ভূমিকম্পগুলো অনুভূত হয়েছে প্রাকৃতিকভাবেই সেগুলো ভূমিকম্প প্রবণ এবং এ থেকে তিনি ধারণা করছেন সাম্প্রতিক এই কম্পনগুলো কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে হয়নি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।